আজ আমি আলোচনা করব শস্য বীমা যোজনা নিয়ে। কোনো ফসল চাষ করাকালীন আবহাওয়াজনিত কারণে যেমন অতিবৃষ্টি, খরা, ঝড় এ ফসল নষ্ট হলে সেই ফসলের ক্ষতিপূরণ দেওয়া হয়। আধুনিক প্রযুক্তি জিপিএস স্যাটেলাইটের মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকা নির্বাচন করা হয়। এক্ষেত্রে মোটামুটি ৭৫% ক্ষতিগ্রস্ত এলাকাকে বীমার আওতায় আনা হয়। এবছর অর্থাৎ ২০২৪ সালে খরিফ মরশুমে আমন ধানের জন্য এখনও ফর্ম জমা নেওয়া হচ্ছে। বীমার ফর্ম জমা নেওয়ার শেষ তারিখ ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত। আমাদের নিজের পঞ্চায়েত অফিসে কিংবা সহ কৃষি অধিকর্তার করণ এর অফিস থেকেও ফর্মটি পাওয়া যাবে, কিংবা মাটির কথা ওয়েবসাইটে ফর্মটি ডাউনলোড করে নিতে পারবো। সঠিকভাবে ফর্মটি না পূরণের কারণে অনেক চাষি বন্ধু এই সাহায্য থেকে বঞ্চিত হন। আসুন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক করে ফর্মটি পূরণ করব। ফর্মটি পূরণের অভাবে অনেক চাষি বন্ধুই এই বীমা সুবিধা থেকে বঞ্চিত থাকেন। আসুন এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নিই সঠিকভাবে কিভাবে ফর্মটি পূরণ করা যায়। বাবার নাম, এখানে পিতা, মাতা, স্বামী, অভিভাবক যাই লেখা থাকুক না কেন, পিতাতে আপনারা টিকমার্ক করবেন এবং পিতার নাম লিখবেন। এখানে দীনেশ মণ্ডল, তার পিতার নাম। এবার হচ্ছে বিকাশ মণ্ডলের বয়স এখানে লিখতে হবে, সেটা হচ্ছে 56, মানে 56 বছর বয়স। তিনি পুং এখানে যেটা রয়েছে সেটা দেবেন। তারপর দেখুন লেখা রয়েছে ভোটার আইডি অর্থাৎ ইপিক নম্বর। ইপিক নম্বর মানে আপনার ভোটার কার্ডের পাশেই দেখুন লেখা রয়েছে WB দিয়ে যে নাম্বারটা লেখা রয়েছে সেই নাম্বারটা লিখতে হবে। এখানে আমি লিখে নিই WB/দিয়ে 1 2 3 4 5 6 7, বাস এটা আমার ফিল আপ হয়ে গেল। তার নিচে লেখা রয়েছে জাতি। জাতিতে দেখুন প্রথমে সাধারণ, উপজাতি বা তপশিলি জাতি বা ওবিসি এগুলো লিখতে হবে। তো এখানে বিকাশ মণ্ডল যিনি হচ্ছেন SC। তারপর আপনি কিন্তু আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটা দেবেন, কারণ এই মোবাইল নাম্বারে আপনার কিন্তু OTP আসবে এবং আপনার যখন ভেরিফিকেশনটা হয়ে যাবে ব্লক থেকে বা পঞ্চায়েত থেকে, তখন কিন্তু আপনার ফোনে মেসেজ আসবে। আবার টাকা যখন ছাড়া হবে তখন কিন্তু আপনার ফোনে মেসেজ আসবে। তো আপনি অবশ্যই সেই মোবাইল নাম্বারটি দেবেন যেটা আপনার লিঙ্ক করা রয়েছে আপনার ব্যাংকের সাথে। এখানে মোবাইল নাম্বার আপনি দিলেন। মোবাইল নাম্বার আমি চলুন দিয়ে দিই আপনার সামনে, 98 76 54 32 10, বাস মোবাইল নাম্বার দিয়ে দিলাম। নেক্সট যেটা রয়েছে পয়েন্ট, সেটা হচ্ছে আধার নাম্বার। এবার আপনার কিন্তু আপনার আধার নাম্বারটা দিতে হবে। এখানে আধার নাম্বার কি 12 34 56 78 91 01, এটা দিয়ে দিলাম। এখানে দেখুন দুটো অপশন রয়েছে, একটা অপশন রয়েছে সিলেক্ট অপশন। সেখান থেকে আপনি আপনার আধার কার্ডটা চুজ করবেন। তারপর এই যে আধার কার্ডের যে নাম্বার আছে আইডি কার্ড নাম্বার, এখানে আপনার আইডি কার্ড নাম্বারটা দেবেন। তারপর ডান দিকে রয়েছে আই এম নট এ রোবট, এখানে ক্লিক করবেন। তারপর যখন নিচে যে সার্চ বাটন রয়েছে এই সার্চ বাটনে যখনই ক্লিক করবেন আপনি আপনার যে কৃষক বন্ধু আইডি কার্ড রয়েছে সেটা এখানে শো হবে। সেখান থেকে আপনি সেটা কপি করে নেবেন। তারপর আমরা চলে আসছি ফর্মে। কৃষক বন্ধু আইডিতে সেই আইডিটা আপনাদের কিন্তু লিখে নিতে হবে, যা আপনার আইডিটা হবে সেটা কিন্তু এখানে লিখে দেবেন। বাস আপনার কিন্তু প্রথম পার্টটা হয়ে গেল। নেক্সট যেটা ইম্পর্টেন্ট হচ্ছে, এবার আপনার কাজে লাগবে পর্চা বা জমির যেটা কপি। আপনাদের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন বলে রাখি, এই ক্ষেত্রে জমির কিন্তু কোনো পর্চা নেওয়া হচ্ছে না। আপনারা যখন জমা করতে যাবেন সেখানে কিন্তু আপনাদের কাছে চাওয়া হবে সার্চিং কপি, মানে রিসেন্ট আপনার নামে আছে কিনা। অনেক সময় জমির পর্চাতে কি হয়, আপনি হয়তো বিক্রি করে ফেলেছেন অন্য কাউকে, আপনি যদি সেইটা দেন, তার জন্য সার্চিং কপি চাইছে, তাহলে ওনারা বুঝতে পারবেন যে আপনার নামে এখনো কিন্তু জমিটা রয়েছে, আপনি বিক্রি করেননি। তো সার্চিং কপিটা আপনার কাছে রাখুন। সেখানে অনুযায়ী এবার এটা ফিল আপ করে নিন। দেখুন এখানে ব্লক লেখা রয়েছে, প্রথমে ধান চাষ লেখা রয়েছে, তারপর কিন্তু ব্লক। এই ব্লকে আপনি যে ব্লকে বসবাস করেন সেই ব্লকের নামটা লিখবেন। এখানে ব্লকের নাম আমি লিখছি রামপুরহাট 1, গ্রাম পঞ্চায়েত আমি এখানে লিখছি নারায়ণপুর, মৌজার নাম্বার
বা জিএল নাম্বার, আপনার এই ক্ষেত্রে জিএল নাম্বারটা সুবিধা হবে, আপনি এখানে জিএল নাম্বার দেবেন 1 2 3 যা হোক একটা দেবেন আপনার যেটা রয়েছে। তারপরে দেখুন খতিয়ান নাম্বার। আপনি দেখুন আপনার পর্চার মধ্যে বা সার্চিং যে কপিটা বেরিয়েছে তার মধ্যে দেখুন খতিয়ান নাম্বার লেখা রয়েছে, সেই খতিয়ান নাম্বারটা এখানে দিন। তার আন্ডারে কিন্তু আপনার অনেকগুলো দাগ নাম্বার রয়েছে, যেখানে আপনার বাস্তু রয়েছে, আপনার পাইজ রয়েছে, সোল রয়েছে, অনেক কিছু রয়েছে। সেখান থেকে আপনি আপনার যে বাস্তু বাদে যে জমিগুলো রয়েছে সেইগুলো আপনি এখানে লিখে দিন পরপর পরপর দাগ নাম্বার দিয়ে 1 2 3 4 5 6 এমনি করে আপনার যতগুলো হচ্ছে দাগ নাম্বার উপর থেকে নিচ অব্দি আপনি লিখতে পারেন। আপনি যদি 10টা থেকে 10টা লিখে দেবেন, আপনি যদি 3টে থেকে 3টে লিখবেন, একটা থাকলে একটা লিখবেন। নেক্সট যে পয়েন্ট রয়েছে বীমার জন্য প্রভাবিত এলাকা, এবার হচ্ছে আপনার বাস্তু বাদ দিয়ে আপনার কত এরিয়া রয়েছে সেটা আপনার কিন্তু এখানে লিখতে হবে। সেটা আপনি লিখে দিলেন 1.5 একর, সেটা আপনার লেখাই রয়েছে। দেখুন এখানে আমি কিছু লিখছি না। এখানে হচ্ছে আপনি যদি নিজের জমি নিজেই যদি মালিক হয়ে থাকেন অবশ্যই সেখানে লিখবেন নিজস্ব। যদি আপনি ভাগ চাষি হয়ে থাকেন তাহলে লিখুন ভাগ চাষি। এবার যদি আপনি লিজে নিয়েছেন কোনো জমিকে তখন আপনাকে লিখতে হবে ভাড়া নেওয়া চাষি। আর যাদের নিজের নামে নিজেই জমি আপনার কাছে রয়েছে, কাগজ ওকে রয়েছে, আপনি লিখুন নিজস্ব জমি। ফসল রোপণের সম্ভাব্য রোপণের তারিখ এটা দরকার নেই, এটা ফাঁকা রাখবেন, কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের সেকেন্ড পার্টটাও কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে গেল। এবার সব থেকে যেটা ইম্পর্টেন্ট, এখানেই সবাই ভুল করে, এই ভুলটা যদি আপনি করেন আপনার কিন্তু টাকা ঢুকবে না। এবার সেটা নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে ব্যাংকের যে ডকুমেন্টস আপনার কাছে রয়েছে সেইটা ঠিকঠাকভাবে ফিল আপ করা। কারণ একটা সংখ্যা বা একটা অক্ষরও যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা টোকা নিয়ে সমস্যা হতে পারে। দেখুন প্রথমে যেটা রয়েছে কৃষকের নাম, আপনার হচ্ছে আধার কার্ডে বানান ভুল হতেই পারে, কিন্তু ব্যাংকের পাসবুকে যে নামটা রয়েছে সেই নামটা কিন্তু এখানে লিখতে হবে। তো সেই নামটা লিখতে হবে আপনাকে, এখানে বিকাশ মণ্ডল সেই নাম ইংলিশে লিখতে হবে। এবার হচ্ছে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সে ব্যাংকের নাম লিখতে হবে, যেমন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, SBI, BOI সেটা লিখতে হবে। এখানে আমি লিখছি SBI ব্যাংক। তারপর লিখতে হবে ব্রাঞ্চের নাম, ব্রাঞ্চের নাম সেটা হচ্ছে রামপুরহাট। তারপরে এখানে অ্যাকাউন্ট নাম্বার দেবেন, তারপরে IFSC কোড যেটা রয়েছে সেটা আপনি দেবেন। সেটা আপনার ব্যাংকের যে ফ্রন্ট পেজটা রয়েছে সেই পেজে লেখা আছে IFSC কোড নাম্বার। তারপরে অ্যাকাউন্টের ধরন, অ্যাকাউন্টের ধরন দেখুন এখানে আপনাদের কিন্তু অ্যাকাউন্টের ধরন হয়তো আপনার ব্যাংকের অ্যাকাউন্ট সেভিংস আছে নর্মাল যেটা আপনি খুলেছেন, অবশ্যই আপনারা KCC অ্যাকাউন্টের জন্য, কিষাণ ক্রেডিট কার্ডের জন্য যদি কোনো অ্যাকাউন্ট খুলে দেন তখন সেই অ্যাকাউন্টটা লিখতে হবে। সাধারণত এখানে সেভিংস অ্যাকাউন্টটাই লেখে সবাই, যদি আপনার অ্যাকাউন্টে সেভিংস হয়ে থাকে। তাহলে আমাদের ফর্ম কিন্তু মোটামুটিভাবে ফিল আপ করা হয়ে গেছে। নিচে দেখুন এখানে কি কি জমা দিতে হবে। একটা রয়েছে ভোটার ID কার্ড এবং আধার কার্ড, পাসবই দিতে হবে এবং জমির পর্চা বা খতিয়ান এগুলো দিতে হচ্ছে। একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলি, এখানে আমার বন্ধুর একটা ভুল হয়ে গেছিল, সে একটা জায়গায় ফিল আপ করতে ভুলে গেছিল, যার জন্য তাকে বাড়ি আসতে হয়েছিল তেল খরচা করে। তার 10 কিলোমিটার দূরে যেহেতু বাড়ি পঞ্চায়েত থেকে, সে 10 কিলোমিটার দূর থেকে আবার বাড়ি এসে সেই জিনিসটা করে আবার তাকে জমা দিতে হচ্ছে। সেটা হচ্ছে সাক্ষীর নাম। বাড়ি থেকে সাক্ষীর নাম অবশ্যই কিন্তু অন্য কাউকে দিয়ে আপনারা সই করিয়ে নিয়ে যাবেন, কারণ উইদাউট সাক্ষীর নাম ওখানে জমা কিন্তু নেবে না, ঠিক আছে? তো আপনারা এই সাক্ষীর জায়গায় আপনাদের যে সাক্ষী পরিচিত যে জন রয়েছে তাকে দিয়ে সাক্ষীর জন্য কিন্তু সিগনেচার করিয়ে নেবেন। ডান দিকে রয়েছে কৃষকের সই অথবা টিপছাপ। আপনারা যারা সই করতে পারবেন তারা সই করবেন, আর যারা সই করতে পারবেন না তারা আপনারা কিন্তু টিপছাপ এখানে দিয়ে দেবেন, বাস আপনার কিন্তু ফর্ম কমপ্লিট। নিচে কিন্তু আরেকটা ফর্ম রয়েছে, সেটি ইজিলি আমি ফিল আপ করে দেখাচ্ছি। দেখুন, শ্রী বিকাশ মণ্ডল, পিতার নাম দীনেশ মণ্ডল, যিনি নারায়ণপুর পঞ্চায়েত, রামপুরহাট ব্লক, বীরভূম জেলার একজন কৃষক, তার নিকট হইতে এত তারিখে, যে তারিখে আপনি জমা করবেন সেই তারিখে ধান ফসলের জন্য কত জমি, আপনার দেখুন পর্চায় লেখা রয়েছে, ওই যত পয়েন্ট হবে তত পয়েন্ট, তত একর জমির জন্য আপনি এটা করছেন, বাস এটি আপনার কাছে করে দেবেন। সেই নিজের নাম লিখবেন এবং আপনার ব্যাংকের নাম লিখবেন, এখানে শাখা এবং অ্যাকাউন্ট নাম্বার পরপর লিখে দেবেন, বাস তাহলে আপনার কিন্তু এটা কমপ্লিট। নিচে যে প্রাপ্তি স্বীকার বলে যে পয়েন্টটা আপনারা লিখলেন, এই পয়েন্টটা যখনই আপনি ফিল আপ করে ওনাদের জমি দেবেন, ওনারা কিন্তু এখানে একটা সই করে আপনাকে এই কাগজটা ছেড়ে কিন্তু আপনাকে ফেরত দিয়ে দেবে। সেটা আপনার কাছে প্রুফ হিসাবে থাকবে যে আপনি এটা ফিল আপ করেছেন। যদি পরবর্তীকালে আপনার টাকা যদি না ঢোকে সেক্ষেত্রে আপনি এটার
যদি পঞ্চায়েতে নিয়ে যান সেক্ষেত্রে ওনারা কিন্তু মিলিয়ে দেখতে পারবেন, যদি কোনো ভুল হয়ে থাকে সেটা কিন্তু রেকটিফাই করবেন। আশা করছি এই ভিডিওটা আপনাদেরকে আমি বোঝাতে পারলাম যে কিভাবে ফর্মটা ফিল